এক বছরে প্রতি উপজেলায় ফ্যামিলি কার্ডের আওতায় আসবে 10,000 পরিবার। কক্সবাজারে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দল। মদের উপরে ট্যাক্স বাড়ার প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়। তারা কি জনগণের জন্য রাজনীতি করে? দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার। চট্টগ্রামের সমাবেশে জামায়াত আমির জনগণকে রাজপথে ঠেলে না দেওয়ার আহ্বান 11 দলের। যে সরকার জনগণের মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। স্থিতিশীল পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। আদ্দিন হাসপাতালে লাইসেন্স বাতিলে বিপাকে রোগী স্বজনরা। দায়ীদের শাস্তি নিশ্চিত করে প্রতিষ্ঠান চালু রাখার দাবি। ক্রিকেটার নাইমকে হেনস্থায় পরিবারের মামলা, 2 পুলিশ সদস্য প্রত্যাহার, আটক 1। অপহরণের নাটক সাজানো সেই শিবির নেতা ধর্ষণের আসামি। আত্মগোপনে থাকার তথ্য দিয়ে গ্রেফতার দেখালো পুলিশ। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আগামী এক বছরে প্রতি উপজেলায় 8 থেকে 10,000 পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাতে কক্সবাজারে চকরিয়ায় জনসভায় এসব কথা বলেন সরকার প্রধান। এ সময় অর্থনৈতিক উন্নয়নের জন্য কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 4 লেন থেকে 6 লেন করার ঘোষণা দেন তিনি। বলেন, লবণ চাষিরা যাতে লবণের ন্যায্য মূল্য পায় সেজন্য উদ্যোগ নেবে সরকার। এ সময় তিনি অভিযোগ করেন এবং বলেন, সচেতন মানুষেরা বাজেটকে স্বাগত জানালেও কিছু কিছু মানুষ বাজেট উত্থাপনের আগে থেকেই বাজেটের সমালোচনা শুরু করেছে। এই বাজেট দিলে জিনিসের দাম বাড়ে না, তা জনগণের পক্ষের বাজেট। যারা এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে তারা কৃষক এবং শ্রমিকের বিরুদ্ধে। এজন্য তারা জনগণের বন্ধু হতে পারে না। আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, চকরে যে রাস্তাটা, এদিকে আমরা ইনশাআল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে যে সোজা রাস্তা, এই রাস্তাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্তত পক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। যে কৃষক, লবণ চাষি তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না। তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসে বের করেন কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারি। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব। প্রতি মাসে বাংলাদেশের প্রত্যেকটি, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া যে পরিবারগুলো আছে, যেই পরিবারের প্রধান নারী প্রধান যে আছে, তার হাতে আমরা প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে তুলে দিব। জনমুখী বাজেট দেবার পরও এর বিরোধিতা কেন, প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কক্সবাজারের এক পথসভায় একে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, ভোটের দাগ শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। অবিরাম ছুটে চলা সাগরের ঢেউ যেমন বারবার ছুঁয়ে যায় তীর, তেমনি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জনগণের কাছে পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এবারের গন্তব্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, যেখানে নীল জলরাশির মতোই বিস্তৃত মানুষের প্রত্যাশা, আর দিগন্তের মতোই দীর্ঘ তাদের স্বপ্ন। 2 দশক পর প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যেন নতুন করে জেগেছে সাগর পাড়ের এই জনপদ। যে প্রতিশ্রুতির কথা একসময় ছিল জনসভার মঞ্চে, তার অনেকগুলোই আজ বাস্তবতার দৃশ্যমান অধ্যায়। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বুকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা
পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের জনগণকে সমৃদ্ধি ও স্বস্তি দেয়াই যে সরকারের লক্ষ্য তা প্রস্তাবিত বাজেটে প্রমাণ হয়েছে বললেন তারেক রহমান। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, এই বাজেটের বিরোধিতা যারা করছেন তাদের উদ্দেশ্য ভালো নয় বললেন প্রধানমন্ত্রী। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। একদিকে ইতিহাসের উত্তরাধিকার, অন্যদিকে আগামীর প্রতিশ্রুতি, দুয়ের মেলবন্ধনে কক্সবাজারে যেন লেখা হলো উন্নয়নের নতুন এক অধ্যায়। প্রকৃতির বৈরিতার পর এক চিলতে রোদ, তাতে খুশি সমুদ্র জনপদের মানুষেরা, আর তাকে আরও বেশি বাড়িয়ে তুলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর। আমরা যেখানে রয়েছি এই পাতালি খালের ঠিক পাশেই রয়েছে বঙ্গোপসাগর। প্রতিদিনই এই সাগরে সূর্য যখন একটু একটু করে হারিয়ে যায়, তখনও থাকে কিছু স্বপ্ন, কিছু প্রতিশ্রুতি। কক্সবাজারের এই বালুকা বেলায়ও আজ প্রধানমন্ত্রী রেখে গেলেন মানুষের উন্নয়ন আর বদলে যাওয়ার নতুন এক অঙ্গীকার। বালুকা বেলার এই পদচিহ্ন হয়তো সাগরের ঢেউয়ে মুছে যাবে বারবার, কিন্তু মানুষের মনে জাগানো যে প্রতিশ্রুতি, আস্থা আর স্বপ্ন প্রধানমন্ত্রী রেখে গেলেন তা হয়ে থাকবে অমলিন। পরে ডুলাহাজরা সাফারি পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার আরেক অধ্যায় শুরু করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের মানচিত্রে শুধু ইট পাথর নয়, একটি সমৃদ্ধ জাতি গড়তে প্রকৃতির সবুজকেও ফিরিয়ে আনার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। সাগরের ঢেউ বারবার ফিরে আসে তীরে, প্রতিবারই যেন নতুন কোনো গল্প নিয়ে। কক্সবাজার সফরেও প্রধানমন্ত্রী তারেক রহমান শোনালেন তেমনই এক গল্প, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের, স্বপ্ন থেকে অর্জনের, আর উন্নয়নকে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার গল্প। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, কক্সবাজার। সরকার দুর্নীতিকে জাতীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বাজেটের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন তিনি। শনিবার বিকেলে চট্টগ্রামে গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখেন তিনি। 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ, তাই দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিকে জাতীয়করণের অভিযোগ করেন তিনি। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কারো যদি মন খারাপ হয়, আমাদের করার কিছুই নাই, বলে যাচ্ছি, বলেই যাব, এবং শুধু বলার মধ্যেই আমরা ক্ষান্ত হব না, আমরা জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান 11 দলের নেতারা। সেই সাথে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দাবি তুলে ধরেন তারা। বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছেন, আমরা তো আপনার বিরুদ্ধে না, কিন্তু আপনার সাথে যারা বিদেশের দালাল আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। পুলিশের সামনে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক কারণে পুলিশকে ব্যবহার করবার কারণে আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে। সেই অনুষ্ঠানে পুলিশের ডিআইজি বক্তব্য দিচ্ছে কিভাবে ক্লাস 7 থেকে সে জাতীয়তাবাদী জিয়ার রাজনীতি করে বিশ্বাস করে। আপনি তাকে মন্দ কিছু বলেন নাই। গণভোটের মাধ্যমে বাংলাদেশের 70% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে,
সংবিধান সংস্কারের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেটাই বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির নেতারা। তারা সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন তারা। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। বাজেটে জনগণের অর্থনীতির উন্নয়ন ঘটবে না বলেও দাবি করেন নেতারা। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। এজন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশ তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অর্থনৈতিক সাম্য ন্যায্যতা নিশ্চিতই সরকারের লক্ষ্য। রাজধানীতে অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে এসব কথা জানান তারা। বাণিজ্য, প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির নতুন রোডম্যাপ খুঁজতে শীর্ষ নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনৈতিক মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল অর্থনীতি কূটনীতি সম্মেলন। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মন্ত্রী বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার সংস্কার ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। We need to convert his vision into concrete actions as it comes to our work on economic and trade diplomacy. Distinguished guests, to begin with, we fully recognize that economic resilience needs to be built on firm grounds. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নিরাপদ ও স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। Where small farmholds and small businesses are not left behind but are developed and elevated to the true engines of growth and resilience. We must remember that we have inherited a Bangladesh which has been devastated by the fascist regime in the past. অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থায়নের ধরনও বদলেছে। বিশেষ করে বহুপাক্ষিক সংস্থাগুলোর ঋণের খরচ বেড়েছে। Our tax GDP is at a very low end. Hence, the public finance architecture needs to have a relook, a fresh look. অর্থমন্ত্রী আরো বলেন, কর জিডিপি অনুপাত এখনো অনেক নিম্ন পর্যায়ে রয়েছে। ফলে সরকারি অর্থায়ন কাঠামোকে নতুনভাবে মূল্যায়ন ও পুনর্বিবেচনা করা প্রয়োজন বলেও মত তার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর সবচেয়ে বেশি বিপাকে চিকিৎসাধীন রোগী ও স্বজনরা। ঘোষণার দুদিনেও সরানো যায়নি রোগীদের। সংকটাপন্নদের স্বজনরা বলছেন, বেঁধে দেয়া ৭২ ঘন্টায় হাসপাতাল ছাড়া প্রায় অসম্ভব। পাশাপাশি দায়ীদের শাস্তি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি চালু রাখার দাবি তাদের। 2 বছর ধরে ডায়ালিসিস এখানে করতাম, এখন তো বাবা করাইতে পারি না, আপনারা সব করেন বাবা, আমি জানি না। ষাটোর্ধ্ব বয়সী কাজল বানু গত 2 বছর ধরে সন্তান দিলুর কিডনি ডায়ালাইসিস করাচ্ছেন আদ্দিন হাসপাতালে। হঠাৎ নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল হওয়ায় তিনি পড়েছেন বিপাকে। অবস্থা খারাপ, কাঁপায়। কালকে আইছিল তো এই জায়গায়, রাত্রে 10টা পর্যন্ত থাকিয়ে গেছে। তার মতো আরও অনেক রোগীকে বসে থাকতে দেখা যায় হাসপাতালের গেটে, যাদের অনেকে এসেছেন সন্তানের জরুরি চিকিৎসা সহ নানা কাজে। রোগী ও রোগীর স্বজনরা বলছেন, হাসপাতাল চালু রেখেই দায়ীদের শাস্তি ও হাসপাতালের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালানো যেত। এটা যে ডিপার্টমেন্ট আছে, আপনার সেই ডিপার্টমেন্ট মানুষ যার কারণে আছে তারা শাস্তি দেন, তাই বলে আমাদের শাস্তি দিয়েন না। জরিমানা ব্যবস্থা আছে, বিভিন্ন সমস্যা ওইটা ফাউন্ড আউট করে ওইটা করবে, কিন্তু একদম লাইসেন্স বাতিল, তাহলে আমরা হয়রানি হচ্ছি না। এখন যদি আমি এসে এখানে ওটি করতে না পারতাম, আমি কোথায় যেতাম এই মুহূর্তে? ফরিদপুর থেকে আসছে, আজকে 14 দিন হয়ে যায়নি, মোটামুটি আমার 22-13 দিনই ছিল, তারপরে মনে হয় লাইফ সাপোর্ট এসেছে। শুক্রবার বিকেল পর্যন্ত 173 জন রোগী হাসপাতাল ছেড়েছেন। 243 জন রোগী এখনও ভর্তি।
তাদের মধ্যে এনআইসিইউতে 50টি নবজাতক, আইসিইউতে 13 জন এবং সিসিইউতে 6 জন রোগী ভর্তি রয়েছেন। রোববারের মধ্যে আপিল করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তারা। গত 27 মে শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। তবে আগামী 30 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। বেপরোয়া কর্মকাণ্ডে আবারও আলোচনায় চট্টগ্রামের পুলিশ। এবার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থা এবং মারধরের অভিযোগ। এই ঘটনায় 3 জনকে অভিযুক্ত করে মামলা করেছে পরিবার। তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছে কোয়াব সহ ক্রিকেট প্রেমীরা। সিএমপি বলছে এরই মধ্যে 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার ও অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। কিন্তু ঘরের মাঠেই এই ক্রিকেটারকে পড়তে হলো চরম হেনস্থা আর নির্মমতার মুখে। শুক্রবার রাত 11:30 চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে নাঈম হাসানের সিএনজি থামায় পুলিশ ও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয়। নাঈম হাসানের অভিযোগ, পাইপ ও লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় তাকে। এছাড়াও পরিচয় দেওয়ার পরও গলা চেপে ধরার অভিযোগও করেন তিনি। উনি যদি আমাকে বলতো আমি চেক করতে দিতাম, উনি চেক করে নাই। ওখানে উনি আমাকে সিএনজি থেকে আমি নামছিলাম, পরে আমাকে বলছে সিএনজিতে উঠো, আমি হচ্ছে চলে যাওয়ার জন্য উঠতে বলছে। আমি উঠার সাথে সাথে ঢুকে আমাকে গলা চিপে ধরবে, ওটা আমি জানতাম না। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ওরা আমার ওখানে ব্যাগও চেক করে নাই, কিছু চেক করে নাই, ব্যাগগুলো নিয়ে আসছে থানায়। তখন ওসি আমাকে বলতেছিল, আমি ওনাকে পরিচয় দিছি। পরিচয় দেওয়ার পর উনি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। এটা বলছে, সাথে সাথে ওনার মোবাইলে একটা কল আসছে। কল আসার পরে যখন কথা হয়েছে, এরপর বলতেছে ভাই আপনি বসেন। তখন ওনার সুর চেঞ্জ, ফার্স্টে কিন্তু অন্যরকম ছিল। আরেকটা জিনিস হলো ব্যাগ চেকটা, ওরা ব্যাগ চেক করতে বলে নাই, ব্যাগগুলো ওখানে ছিল সারা রাত, আমিও ওখানে ছিলাম। আমি আসার আগে প্রত্যেকটা জিনিস, আমার গ্লাভস, ব্যাট, হেলমেট, সব জিনিস, কাপড় চোপড় একটা একটা করে, একটা পিন থাকলে ব্যাগে সবগুলো বের করে ওদের সামনে দেখাইছি। তারপর আমি ব্যাগটা নিয়ে বাসায় আসছি, যাতে বলতে না পারে যে আমার ব্যাগটা চেক করা হয়নি। জাতীয় দলের ক্রিকেটারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট মহল। ঘটনার পরপরই তৎপরতা দেখায় বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ 3 জনকে অভিযুক্ত করে নগরীর খুলশী থানায় মামলা করেছে নাঈম হাসানের পরিবার। আমরা এখন চাইছি যে এদের এই ঘটনা কেন ঘটালো, এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক, তাদেরকে রিমান্ডে এনে 12টা 21 এবং আপনার পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়িতে না তুলে ওকে সিএনজিতে তোলার কারণ কি? যারা এই কাজটা করেছে, যে 3-4 জন যে এই কাজটা করেছে, আমরা কবের পক্ষ থেকে চাই হচ্ছে যেন ওরা জনসম্মুখে এসে সবার কাছে মাফ। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসনও। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, আটক করা হয়েছে অভিযুক্ত একজনকে। আমরা কারো পক্ষ নিয়ে কখনো পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয় এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্রিকেট প্রেমীদের। নাঈম হাসানের সাথে পুলিশের এমন আচরণ ক্ষোভ ছড়িয়েছে সারা দেশে। বিসিবি থেকে নাঈম হাসানের পরিবার সবাই চায় এর দৃষ্টান্তমূলক শাস্তি। তবে বড় প্রশ্ন, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে নিজের শতভাগ দিতে পারবেন তো এই ক্রিকেটার? যদি না দিতে পারেন, সেই দায়কে নেবে সংশ্লিষ্টরা? প্রশ্নটা তোলা রইল। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। এদিকে নাঈমের ওপর পুলিশি নির্যাতনের দ্রুত বিচার চেয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিথুন। এক সংবাদ সম্মেলনে এই ঘটনায় উদ্বেগ জানিয়ে নাঈমকে সর্বোচ্চ সহযোগিতার ঘোষণাও দেন তিনি। ও ক্রিকেটার, তার আগের পরিচয় ও একজন মানুষ, সাধারণ মানুষ। তো আমি মনে করি, আমি ওর সাথে কথা বলে যতটুকু বুঝেছি যে ওর শারীরিক থেকে মানসিকভাবে ও বেশি ভেঙে পড়েছে। আর এটা খুবই স্বাভাবিক। সমাজে যখন ও
মাথা উঁচু করে জীবনযাপন করে। একজন ক্রিকেটার কিন্তু সমাজের অহংকার, বা ও যে এলাকায় থাকে সবাই তাকে নিয়ে গর্ব করে। তো এরকম সিচুয়েশনে একজনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে গেলে কিন্তু তার জন্য জিনিসটা মানিয়ে নেওয়া অনেক কঠিন। আমরা জানি ক্রিকেটারদের বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ভালোবাসে। তাদেরকে যখন পরিচয় পাওয়ার পরেও তাদেরকে অ্যাটাক করে, তো জিনিসটা অবশ্যই আমার মনে হয় যে এর পেছনে কিছু থাকতে পারে। এই জিনিসটা আমার মনে হয় সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে জিনিসটা ঘাটিয়ে দেখা উচিত। অপহৃত হননি, আত্মগোপনে ছিলেন কুমিল্লার ছাত্র শিবির নেতা জিসান মিয়া। বিয়ের চাপ এড়াতে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে ব্রিফিংয়ে জানিয়েছে পুলিশ। ধর্ষণ এবং ভ্রূণ নষ্টের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জিসানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। ছাত্র শিবির নেতা জিসান মিয়া গেল 11 জুন রাতে তিনি নিখোঁজ হয়েছেন জানিয়ে কুমিল্লার দাউদকান্দি থানায় জিডি করেন তার চাচাতো ভাই। পরদিন রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় বলে দাবি করে তার পরিবার। ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনায় তদন্তে নামে পুলিশ। দুপুরে করা হয় ব্রিফিং। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, বিয়ে এড়াতে আত্মগোপনে যান শিবির নেতা। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় জিসান সহ 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায় কনসেপ্ট করে। এরপরে জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয় সম্পাদক জিসান মিয়া। একই সাথে কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি তিনি। জিসানকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। তার সাথে কথা বলার সুযোগ না হওয়ায় আমরা আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট আমাদের স্ট্যান্ডটা আমরা জানাতে পারছি না। তবে আমাদের বক্তব্য হচ্ছে এটা, যদি কেউ অন্যায়ের সাথে জড়িত থাকে, ছাত্র শিবির তার যে জায়গা আছে, তার যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা আছে, অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ করবে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই জিসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। স্টার নিউজ প্রাইম। বিগত সরকারের সময় কল্যাণ ট্রাস্ট এবং উৎসব ভাতার তহবিল থেকে 7,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। যে কারণে 2022 সালের পর অবসরপ্রাপ্ত শিক্ষকরা প্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে নারায়ণগঞ্জের পঞ্চবিঘাট উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বর্তমান সরকার প্রায় 65,000 শিক্ষককে চলতি বছরের জুলাই মাস থেকে অর্থ প্রদান শুরু করবে বলেও জানান তিনি। পর্যায়ক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সকল বকেয়া অর্থ পরিশোধ এবং উৎসব ভাতা শতভাগে উন্নীত করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। এর আগে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের 4 তলা বিশিষ্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি। এবারে জানাবো বাজেট 2026-27 খবর। দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিত্যপণ্যের উপর বাজেটে কর কমানোর ঘোষণা আসলেও এর কোনো প্রভাব পড়েনি বাজারে। অধিকাংশ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামে। বিশেষ করে চালে কর কমলেও ঈদের আগের দামই এখনও স্থিতিশীল রয়েছে বাজারে। বিক্রেতারা বলছেন নতুন কর বাস্তবায়ন হলে তবেই কমবে পণ্যের দাম। তবে বাজার সিন্ডিকেট না ভাঙলে মিলবে না সুবিধা, বলছেন ক্রেতারা। বাজেট ঘোষণার পরপরই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার সংস্কৃতি থাকলেও এবারের চিত্র ভিন্ন। কারণ অর্থমন্ত্রী 60টি নিত্যপণ্যের উপর ব্যবসায়ী পর্যায়ে উৎসেকর কমানোর প্রস্তাব করেছেন। তবে অন্যান্য সময় কর বাড়ানোর প্রস্তাবের সঙ্গে সঙ্গে বাজারে পণ্যের দাম বাড়লেও এবার কমানোর ঘোষণায় এখনো কোনো প্রভাব পড়েনি বাজারে। আমাদের চাহিদা অনুযায়ী কমে না। এই যে আজকে মুরগির বাজার অনেক দাম, তরকারির বাজারও দেখলাম গত 15 দিনের সাথে এখন একটু বেড়ে গেছে। বাজেট পেশ হইব, কম রেটের মাল ডিলারে ঢুকবে, তারপর দোকানদার কাছে ঢুকবে, এরপরে কাস্টমারও পাইবে। বাজেট কমার লগে লগে তো আর কাস্টমারও কম পাইতেছে না, দোকানদারও কম পাইতেছে না।
বাজারে আসা ক্রেতারা বলছেন আগে থেকেই উচ্চ মূল্য হয়ে থাকা পণ্যের ক্ষেত্রে কর কমিয়ে খুব একটা সুফল মিলবে না। এজন্য দরকার বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেয়া। যেটা ধরেন ন্যাচারালি বাড়বে সেটা ঠিক আছে, বাট কিছু জিনিস আছে যে আপনার মনে হয় যে আপনার কন্ট্রোল করলেই দামগুলো আরও বেটার আপনার হাতের নাগালের ভিতরে থাকবে, ওই জিনিসটাই আর কি মনে হয় যে একটু নজরদারিতে রাখা উচিত। সরকার বাজেট ঘোষণার পর কমাইছে ভালো কথা, কিন্তু বাজেট ঘোষণা হওয়ার আগে যে অনেকগুলো দাম বাড়াইছে এরা কোন অথরিটিতে বাড়াইছে। কিন্তু মার্কেট নিয়ন্ত্রণ করবে কি? মার্কেটটা তো নিয়ন্ত্রণ করতে হবে। এখানে যে সিন্ডিকেটটা চলতেছে সিন্ডিকেটটা দমন করতে হবে। আমাদের খাদ্য তালিকায় সবচেয়ে বেশি অংশ জুড়ে থাকে চাল। এর উচ্ছে কর কমানো হলেও কোরবানির ঈদের পর চালের বাজারে বাড়তি দাম এখনো অপরিবর্তিত আছে। ঈদের পরে বাজারে এক বস্তা চাউলে মনে করেন সিদ্ধ চাল বাড়ছে 150-200 টাকা, পলাশ চাল বাড়ছে আপনার এক বস্তা চাইলে 600-700 টাকা। ঈদের আগে তো চালের দাম কম ছিল, ঈদের পরে হঠাৎ করে বাইরে গেছে। যেমন এখানে কোনো সিন্ডিকেট নাই, নতুন সরকারও আইছে, ঠিক আছে। এখন বাজারে যেটা ফাঁস করছে এটা আইতে আরো একটু সময় লাগবে। এদিকে সিগারেটের উপর কর বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ ঘাটতির পাশাপাশি দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নতুন বাজেটের বিভিন্ন কর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন পর্যায়ের নাগরিকরা। তরুণ তরুণীরাও জানাচ্ছেন তাদের সন্তুষ্টির কথা। যদিও অর্থমন্ত্রীর প্রস্তাবিত সুফল জনগণ পর্যন্ত আসবে কিনা তা নিয়ে আছে সন্দেহ ও সংশয়। তাই তো সরকারকে বাজেট কার্যকরের উপর নজর দেওয়ার পরামর্শ তাদের। আফরোজা লামিয়ার প্রতিবেদনে বিস্তারিত জানুন। 3 সন্তানের বাবা ও বেসরকারি চাকরিজীবী মনিরুজ্জামান সংসার খরচের পাশাপাশি এখন চিন্তার ভাঁজ ফেলেছে করচাপের শঙ্কা। আমার আয় যদি 30,000 হয়, বর্তমানে আমি মনে করি আমার ব্যয় হচ্ছে 32,000 টাকা। আমার মনে হয় এরকম ভাবে আয়কর দিবে চাকরিজীবীরা, এটা না করাই ভালো। এদিকে খুচরা ব্যবসায়ীদের মুখেও কিছুটা অসন্তুষ্টি। তাদের ক্ষেত্রে সরবরাহ পর্যায়ে প্রতি 1000 টাকার বিপরীতে 2 টাকা কর বসানোর প্রস্তাব এসেছে। আয়কর দিতে হলে আগে আমাকে ইনকাম করতে হবে, ইনকাম করার পরে সরকারকে আয়কর দিতে হবে, কিন্তু যে ইনকাম হচ্ছে সেটাকে আয়কর দেওয়ার মতো ইনকাম এখন সাধারণ মানুষের হচ্ছে না। ঋণ করি, ব্যাংকের তার লোন নিয়ে ব্যবসা করে কোনো রকম জীবন বাঁচানোর লাই। তো ব্যবসায়ীদের এই টাকা ইনভেস্ট করি, বছর শেষে ওই টাকা ইনকাম হয় না, থাকে না, আরও ঋণই থাকে বছর শেষে। তবে স্বস্তির খবর হচ্ছে 60 ধরনের নিত্যপণ্যে উচ্ছে কর কমবে। যদিও সরকারের নজরদারি ছাড়া ব্যবসায়ী পর্যায়ের এই কর ছাড়ের সুবিধা মিলবে না বলে মনে করেন ভোক্তারা। কৃষক পাচ্ছে 10 টাকা কেজি বলা হয় একটা লাউয়ের দাম, আর এখানে আমি কিনছি 100 টাকা একটা লাউ। অতএব মাঝে যে মধ্যস্বত্বভোগী, এই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা প্রয়োজন রয়েছে। যেটা কমার কথা সেটা জানে কমে, সেটা কমছে কিনা সেই মনিটরিংটা, সেই ফলো আপটা কিন্তু বাজারে প্রয়োজনীয়, সেটা প্রয়োজন। সেটা না করাতে হয়ে থাকলে আমাদের কাছে বাজেট পেশ করে খুব গাল গল্প বলে লাভ নেই। তরুণ তরুণীদের জন্য আছে আরও ভালো খবর। স্টার্টআপের জন্য থাকছে 500 কোটি টাকার তহবিল। ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনে থাকছে না কর। স্নাতক পর্যায়ে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার প্রস্তাব। আনস্কিল মানুষদেরকে আমরা একটু স্কিল করার জন্য একটু সাহায্য দিতে পারি, কারণ সবার তো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা সেম থাকে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা আরও স্কিল জনবল তৈরি করতে পারবো এবং তাদেরকে কাজে লাগিয়ে এটা আমাদের ইকোনমিতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার একটা প্রস্তাব এই বাজেটে আছে। আপনার দেশের রেমিটেন্স আপনি কিভাবে বাড়াবেন বা আপনার দেশকে আপনি অর্থনৈতিকভাবে কিভাবে সচ্ছল করবেন, যে যদি বাইরের দেশের সাথে আপনি নিজের দেশকে একটা কম্পেয়ার করতে পারেন, ওই জায়গায় কিন্তু আসলে ফ্রিল্যান্সিংয়ের কোনো বিকল্প আমরা এখন দেখি না। বাজেটের নানামুখী প্রস্তাবকে ইতিবাচক তুলে ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন তাদের নজর জীবনযাপন ব্যয় কমা, কাজের সুযোগ ও আয় বৃদ্ধির দিকে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। ব্যাংক লুটেরাদের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পাশাপাশি পাচারের টাকা ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধেরও দাবি জানান তারা। শনিবার রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। এ সময় তারা অভিযোগ করেন, সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে অসত্য তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গভর্নর এবং মন্ত্রীর বক্তব্যের কারণেই গ্রাহকরা আমানত তুলে নিচ্ছে বলে দাবি করেন সচেতন গ্রাহক ফোরাম। অবিলম্বে ব্যাংকটিকে আস্থা ফিরিয়ে আনতে চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান তারা। যাদের নিকট থেকে
ব্যাংক লুটেরা ও মাফিয়া দখল করেছিল তাদেরকে মালিকানা ফেরত দিতে হবে। প্রকৃত মালিক যারা আছে তাদের কাছে সত্যিকার অর্থে ব্যাংকটি নিরাপদ থাকবে। ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা ও তার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এস আলম সহ যারা লুট করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। কোটি কোটি টাকার অফার দিয়েছিল আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালের লাইসেন্স বাতিল অন্য সবার জন্য শিক্ষার দৃষ্টান্ত হয়ে থাকবে। শনিবার বিকেলে নরসিংদীতে দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন না আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। এই একটা পানিশমেন্টে সারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলি ঠিক হয়ে যাবে। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পর। স্টার নিউজ প্রাইম। রোববার যুক্তরাষ্ট্র ও ইরান প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হবে না বলে জানিয়েছে ইরান। তবে আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তি সইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের তথ্য অনুযায়ী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কথা বলেছেন। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অপরপক্ষের অস্থিরতাকে বিবেচনায় নিয়ে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা হচ্ছে। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছিল 24 ঘন্টার মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত করবে যুক্তরাষ্ট্র ও ইরান। রাজধানী ইসলামাবাদে চুক্তি সইয়ের ডিজিটাল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছিল দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আগের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন শান্তি চুক্তির বেশি কাছাকাছি পৌঁছেছি। আগামী 24 ঘন্টার মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে শান্তি চুক্তিতে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এবং আগামী সপ্তাহে একটি আলোচনা হবে। আমরা যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানাতে চাই। যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক সইয়ের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযানের আশঙ্কা প্রকাশ করেছে ইরান। আর সেই শঙ্কায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে তেহরান। সিএনএনের দাবি, তেহরান পরমাণু স্থাপনায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে, গোপন সুড়ঙ্গ ধসিয়ে ফেলেছে এবং প্রবেশ পথে মাইন ও বুবি ট্র্যাপ স্থাপন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার একটি সম্ভাব্য সমঝোতা স্মারক সই হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভা হতে পারে ঐতিহাসিক এই চুক্তি সইয়ের সম্ভাব্য ভেন্যু। তবে বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্ভাব্য যে কোনো সমঝোতা বা চুক্তিতে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। স্বস্তির উল্টো পাশে যেমন সংখ্যা থাকে, তেমনই শান্তি আলোচনার মাঝেই নিজ মাটিতে মার্কিন অভিযানের শঙ্কা প্রকাশ করেছে তেহরান। আর সেই কারণেই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করতে ইস্পাহান পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ইরান, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সুড়ঙ্গগুলোর প্রবেশপথ ধ্বংস করার পাশাপাশি সেখানে মাইনও পুঁতে রেখেছে। এর ফলে ভবিষ্যতে ওই এলাকায় প্রবেশ করে ইউরেনিয়ামের মজুদ উদ্ধার বা যাচাই করা আগের তুলনায় অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের শুরুর দিকেই ইরানের পরমাণু মজুদ জব্দের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প, আর সে কারণেই ইউরেনিয়ামের সুরক্ষায় তৎপর হয়েছে তেহরান। সিএনএনের তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক উপাদান জব্দের লক্ষ্যে বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছিল মার্কিন বাহিনী। তবে সম্ভাব্য ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়। President Donald Trump was briefed in recent days. বিশ্লেষকদের মতে ভবিষ্যতে তেহরান দাবি করতে পারে যে ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গের ভিতরে থাকা কিছু পারমাণবিক উপাদান তাদের পক্ষেও আর উদ্ধার করা সম্ভব নয় এবং তা যাচাই করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কঠিন হয়ে পড়তে পারে।
ইস্পাহানের ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংসের অভিযোগ সত্য হলে তা শুধু সামরিক নয়, কূটনৈতিক ও পারমাণবিক নজরদারির ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়েছে স্টার নিউজ পরিবারেও। ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের প্রীতি ম্যাচে টাই ব্রেকারে 2-1 গোলে জিতেছে আর্জেন্টিনা। দুপুরে বিজি প্রেস মাঠে স্টার নিউজের গণমাধ্যম কর্মীদের এই ম্যাচের উদ্বোধন করেন স্টার নিউজের সিইও মুকসেদুল কামাল বাবু। এ সময় উপস্থিত ছিলেন হেড অফ নিউজ ওয়ালিউর রহমান মিরাজ, হেড অফ ইনপুট আসিফ জাহাঙ্গীর। পুরো ম্যাচ জুড়ে ছিল উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর আনন্দঘন পরিবেশ। নির্ধারিত সময়ের মধ্যে কোনো পক্ষই গোল না পাওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকারে। পরে 2-1 গোলে বিজয়ী হয় আর্জেন্টিনার সমর্থক দল। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।